আমাদের জাতীয় জীবনের এমন একটা প্রেক্ষাপটে আমরা আপনাদের সামনে কথা বলছি, যখন এই দেশের ইসলামী আন্দোলন তথা বিপ্লবী ময়দানে একটি ভয়াবহ ভূমিকম্পে, যা সাইদি সাহেবের মৃত্যুর 7 মিনিটের মধ্যে হয়েছিল, কেন যেন মনে হয় ওই ভূমিকম্পের সঙ্গে যোগ সংযোগে বর্তমান এই গভর্নমেন্ট উল্টিয়ে গিয়ে আলহামদুলিল্লাহ প্রকৃত স্বাধীনতার নবসূর্য 5ই আগস্ট উদিত হয়েছে। কথা ঠিক না ঠিক? অতএব 5ই আগস্টকে সাংবিধানিকভাবে বাঙালি জাতির নয়, মুসলিম জাতির স্বাধীনতা দিবস হিসেবে ঘোষণা করতে হবে এবং এইটাকেই জাতীয় শোক দিবস হিসেবে পার্লামেন্টের মাধ্যমে সাংবিধানিকভাবে বিধিবদ্ধ করতে হবে। এ কথাগুলো রেখেই আমি আপনাদের খেদমতে আল্লামা সাইদি একটি জীবন, একটি ইতিহাস, একটি আন্দোলন, গোটা দুনিয়ার 20 শতকের মাঝামাঝি সময় থেকে শুরু করে 21 শতকের প্রথম ভাগে প্রায় 1.25 শতাব্দী, অর্থাৎ 75 বছর। বাংলাও বুঝতে পারি না আমরা, কত জ্বালা। 1.25 শতাব্দী যাবত এই ধরনের আল্লাহর দ্বীনকে উপস্থাপন করা, এই ধরনের ফেরিওয়ালা আর দেখা যাচ্ছে না। তার সঙ্গে আমার পরিচয় 1974 সালে। কত সালে? 74 সালে। তাও তো অনেক দিন হয়ে গেল নাকি? সেদিন আমাদের চাঁদপাড়াতে আমার আব্বা এবং আমির হোসেন খান দুজন মিলে তাকে এনেছিলেন। ও আল্লাহ, 74 সালে দেখা হলো, 84 সালের মধ্যেই তিনি গোটা দুনিয়ার বক্তৃতার জগতের আইকনে পরিণত হলেন। এই পৃথিবীতে জাতিসংঘের আন্ডারে, ইউনেস্কোর আন্ডারে 195টা দেশ আছে, আর এর বাহিরে আমাজনের ওপারে আরো অনেকগুলো দেশ আছে। মোট 257টা দেশ আছে, তবে তা একত্রিত নয়। তবে 195 এর মধ্যে 191টা রাষ্ট্রে আল্লামা সাইদির গায়েবানা জানাজা হয়েছে। এই ধরনের ব্যক্তিত্ব কয়েক শত বছরে দেখা যায় না যে তার গায়েবানা জানাজা 191টা রাষ্ট্রে হয়েছে। কিন্তু তার আপন মাতৃভূমি ঢাকাতে 3.5 জায়গাও জোটে নাই। আপন মাতৃভূমি ঢাকাতে 3.5 জায়গাও জোটে নাই, এবং তার জানাজার জায়গা হয় নাই। সেই দিনই বুঝলাম যে এই গভর্নমেন্ট একটা উল্টানি খাবে ইনশাআল্লাহ। স্মৃতির আয়না দিয়ে যদি তাকিয়ে দেখি, কত প্রোগ্রাম একসাথে করেছি। ওনার সাথেই তো প্রায় 23 বছর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য হিসেবে একসাথে মিটিং করেছি। গোটা দেশের ব্যাপক অংশে ওনার সাথে আমি বক্তব্য রেখেছি, অনেক কাছ থেকে দেখেছি, চিনেছি। এগুলি শতাব্দীর ইতিহাসে এক ক্ষণজন্মা পুরুষ। হাই 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 হাই, আর সাইদি সাহেব পাওয়া যাবে না। 75টি বইয়ের লেখক। 1991 সালে এলাঙ্গিতে নিয়ে এলাম। বলছেন যে, ও প্রফেসর সাহেব, কোন গ্রামের ভিতরে নিয়ে যাচ্ছেন? আমি বললাম চলুন। উনি বললেন, প্রফেসর সাহেব, আমাকে একটু রাতে জাগিয়ে দেবেন। ওইটাই ছিল আমার বক্তব্যের প্রারম্ভিক বা সূচনা বা প্রথম। উনি 1991 এলেন, তো
তো বললেন যে আকাশের অবস্থা ভালো না, বিকালেই প্রোগ্রামটা মাগরিবের আগে সেরে দিই, চলুন তো প্রফেসর সাহেব। মাঠে যাই, এসে দেখা গেল মাঠ পরিপূর্ণ হয়েছে, তবে একটি কর্নার খালি আছে। এটা দেখে উনি মঞ্চে বসে থাকলেন, বামের দিকে আমাকে বলছেন যে প্রফেসর সাহেব ওয়াজ করেন তো। আমি বললাম ভাইজান আমি তো পারি না। বলে ওয়াজ করেন। আমি বললাম পারি না তো। বলে ওয়াজ করেন। আমি তো ইংরেজি পড়া পারি না। বলে করেন তো। এক ধাক্কা মেরে আমি বললাম উপস্থিত সকল পর্যায়ের একান্ত আপনজনেরা, বিশ্ব বরেণ্য ইসলামী চিন্তাবিদ অ্যান্ড আউটস্ট্যান্ডিং পার্সোনালিটি অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীর এক অদ্বিতীয় ব্যক্তিত্ব, বিশ্ব বরেণ্য মুফাসসিরে কেরাম আমার ভাইজান বলছেন আমি দুটি কথা বলি। আল্লাহ পাকের করুণা, রহমত, বরকত ও করমকে সামনে নিয়ে আমার ভাইজানের দোয়া মোতাবেক আমি কিছু কথা রাখছি। তো আমার আলোচনার বিষয় থ্রো করলাম, তখন তারুণ্য আছে, যৌবন আছে, কণ্ঠ আছে, ও আমার মন যমুনার অঙ্গে অঙ্গে ভাব তরঙ্গে কতই খেলা। কিন্তু এখন তো সেদিনও নেই। হ্যাঁ, এখন কি আছে? আমার কোন কুলে আজ ভিড়িল তরি, আমার এ কোন সোনার গা। হ্যাঁ, বুঝেছেন নাকি? আবার গান গাড়ি তোমাকে রাগ হয়। তো আমি 48 মিনিট উনি আমার বক্তব্য শুনলেন, কারবালা থেকে বালাকোট। শুনে খাবারের টেবিলে, খাবারের সময় খেয়ে দে বারান্দাতে বললেন দুটো চেয়ার দেন মুখোমুখি। তা বলতে প্রফেসর সাহেব ওয়াজ করবেন তো? তা আমি তো পারি না ভাইজান। ওয়াজ করবেন, আমার বক্তব্য গোটা দুনিয়া শোনে অনেকগুলো মৌলিক কোয়ালিটির কারণে, আর আপনার বক্তব্য শুনবে আপনার কারণে। তো আমি কথা বলবো না বেশি, চোখে পানি আসবে। উনি এত ভালোবাসতেন যে বইটা লিখতেন, সেই বইয়ে উনি আবার মন্তব্য লিখতেন, ভালোবাসি বলে প্রীতিভাজন অধ্যাপক মতিউর রহমানকে বলে পার্লামেন্টে সিল মারা। ওনার ভালোবাসাটা বুঝতে পেরেছেন তো? যাই হোক, কি অনন্য মানুষ! আহা, এই মানুষ কি আর হয়? একবার আমি এবং মেহেরপুরের জেলা আমির, আমরা দুইজন ওনাকে আমাদের নির্বাচনী এলাকায় নিয়ে আসবো কথা বলার জন্য। তা কেন্দ্রীয় মজলিসে শুরার বৈঠক শুরু হবে মধ্যাহ্ন বিরতির পরে, এখনো শুরু হয়নি। তদানীন্তন আমিরে জামাত নিজামী সাহেব তখনও আসেননি, প্রোগ্রাম শুরু হয়নি। তো আমি এইভাবে বেঞ্চে হেলান দিয়ে, ন্যায়ের স্মৃতি কথা বলছি, বেঞ্চে হেলান দিয়ে প্রথমে রয়েছেন সুপ্রিম কোর্টের আমাদের বার অ্যাসোসিয়েশনের সভাপতি মশিউল আলম ভাই, তারপরে রয়েছেন আরো একজন অনন্য ব্যক্তিত্ব কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাইফুল আলম খান মিলন ভাই, এরপরে এখানে রয়েছেন আল্লামা সাইদি সাহেব। সাইদি সাহেবের পাশে বসে আছেন আপনার যতটুকুন মনে পড়ে পাবনার ডাক্তার আনিসুর রহমান সাহেব কুষ্টিয়া, তারপরে পাবনার আব্দুস সোবান সাহেব, এগুলো রয়্যাল বেঙ্গল টাইগার। তা আমি এরম হাত দিয়ে বলছি ভাইজান ভাইজান আমার মহেশপুর কোটচাঁদপুরে যেতে হবে, কিন্তু তা না গেলে হবে না। তখন বলছেন এই যে মাওলানা সাইদি সাহেব বলছেন, এই যে আব্দুস সোবান সাহেবকে, এই যে মাওলানা আমি এই যেই ইংরেজি পড়া মতিয়ারটার কথা বলি, এই হলো সেই ইংরেজি পড়া মতিয়ার। যখন মঞ্চে ওঠে তখন মনে হয় যে টাইটেল পার্ট, ইসলাম না বুঝিয়ে সে মঞ্চ ত্যাগ করে না। জোরে পড়েন সুবহানাল্লাহ। কমিউনিস্টটা কার? আল্লামা দিল হোসেন সাইদির। তখন পাশ থেকে সুপ্রিম কোর্টের আমাদের আইন বিষয়ক সভাপতি মশিউল আলম ভাই বলছেন, হ্যাঁ আল্লামা আপনি তো এখন মঞ্চে নেই, হ্যাঁ এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে মতিয়ারের দান করেছে, আপনার জায়গাটা তো ফিল আপ হওয়া দরকার। হ্যাঁ, তখন আমি উত্তর দিলাম খুব সুন্দরভাবে, মশিউল আলম ভাই আপনি এদেশের বড় একজন আইনজীবী, আমাদের সভাপতি, কিন্তু আপনার যে অঙ্ক ঠিক নেই তা তো আমি জানতাম না। কি বললে মতিয়ার তুমি? ওনার ভাই আবার আমার ফ্রেন্ড, উনি আমাদের মেজো ভাই। কি বললে মতিয়ার তুমি এত বড় কথা?
আমার অঙ্ক ঠিক নেই মানে তুমি কি বলতে চাচ্ছ? আমি বলতে চাচ্ছি এই যে অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীর উপরে আল্লামা সাইদি সাহেবের লক্ষ লক্ষ ছাত্র আছে যারা সাইদি সাহেবের স্টাইলে বক্তব্য রাখে, ভাব ভাষা, তাল লয় ছন্দ মাত্রা উপস্থাপনা প্রকাশভঙ্গি একদম সাইদি সাহেবকে নকল করে। অনেকে আবার ওইরাম পাগড়ি পরে, ওইরাম টুপি পরে, চোখে সুরমা দেয়, দাড়িগুলোও কায়দায় রাখে। এরাম মালের সংখ্যা লক্ষ লক্ষ। কি কথা ঠিক না বেটে? সাইদি সাহেব গোটা দুনিয়ার একটা বক্তৃতার জগতের আইকন। এখন আমি ভাই মশিউল আলম ভাই, আপনাদের ধরাপাত ঠিক নেই, আমি জানতাম না বিজু ভাই, গোটা দুনিয়াতে লক্ষ লক্ষ আল্লামা সাইদির ছাত্র আছে। আপনি কি করে বললেন যে সাইদি সাহেব নেই? সেই জায়গাটা আমি ফিল আপ করবো ইংরেজি পড়া একটা অপরিপক্ক ইসলামী জ্ঞানের অধিকারী না ভাই, আপনার অঙ্ক ঠিক নেই। এই লক্ষ লক্ষ ছাত্রের মধ্যে আমি যদি একটা ছাত্রের জায়গা পূরণ করতে পারি তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। যেই বলেছি তখন সাইদি সাহেব আনন্দে বলছে, দেখলে তো এর নাম প্রফেসর মতিয়ার, দিলে তো তোমার মায়। সাইদি সাহেবের সাথে তুলনা করছে, তার লক্ষ লক্ষ ছাত্র, তা একটা আদনা ছাত্রের, অযোগ্য ছাত্রের জায়গা যদি আমি পূরণ করতে পারি আমি মতিউর রহমান আমাকে ধন্য মনে করবো। সুবহানাল্লাহ। তাহলে সাইদি সাহেবকে জিনিস বুঝেছেন তো? এবার আমি জিজ্ঞাসা করছি, ভাইজান ডাক্তার জাকির নায়েক সম্পর্কে আপনার মন্তব্য কি? কাকে জিজ্ঞাসা করছি? সাইদি সাহেবকে। ডাক্তার জাকির নায়েক সম্পর্কে আপনার মন্তব্যটা কি? উনি তো বাকসৈনিক নাকি? পৃথিবীতে এত সুন্দর বক্তব্যের উপস্থাপনা, একটা শব্দের সঙ্গে আরেকটি শব্দ আদৌ জড়িত হয় না, সংযুক্ত হয় না, সম্পৃক্ত হয় না, কাটা 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 কথা। আর যে সুর, মনে হয় যে সিন্ধুর ভৈরবীর সুরলহরীতে আজকে মনে হয় উত্তাল পাতাল সিন্ধু, এমন সুর, সে সিন্ধুর সুরলহরীতে বাংলাদেশ তো কখনো প্রশান্ত মহাসাগরের মতো, আবার কখনো আটলান্টিকের মতো। কি কথা ঠিক না বেঠে? হাই 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 হাই, আল্লামা সাইদি আমাদের মাঝে নেই। আমি বলছি আপনি বলেন না ডাক্তার জাকির নায়েক সম্পর্কে আপনার মন্তব্য কি? বলে প্রফেসর সাহেব আপনার মন্তব্যটা আগে বলেন তারপরে আমি। তা হয় আমি না, আপনি আগে বলেন তো দেখি। আমি বললাম, মোহতারাম ভাইজান, আমার মনে হয় যে ডাক্তার জাকির নায়েক একবিংশ শতকের এক বিস্ময়কর আবির্ভাব। কি বললাম? একবিংশ শতকের মানে 100 বছরের মধ্যে এক বিস্ময়কর আবির্ভাব। তো সাইদি সাহেব লাফিয়ে বলে, এক্সাক্ট এক্সাক্ট এক্সাক্ট, প্রফেসর যেটা বলেছে আমিও সেটা বলছি। খবরদার, ডাক্তার জাকির নায়েকের দেখতে পারতো না চরমোনারা, এই জন্য তাদের বিরুদ্ধে কিছু বলবেন না। চরমোনার জামাত বলে এখন দুই ভাই, দুই একই মারপেটের দুই ভাই, হেফাজত মিলে গিয়েছে। তরুণ ছাত্রদের রক্তে রঞ্জিত বাংলা, আমরা যা পারিনি ওরা তা পেরেছে, ওদের কাছে আমরা চিরঋণী। একটি স্বৈর সরকারের, যেই সরকারটা ভারতীয় মতবাদের আধিপত্যবাদের পানি পড়া খেয়ে ওই মিশর থেকে নমরুদ, কারুন, ফেরাউন, সাদ্দাত, হামানের উত্তম জাতের দুগ্ধপোষ্য স্বৈর শাসকের প্রেতাত্মা, হেন্দা, ঘোষেটি বেগম, এরা করেছে কি এই দেশটাকে বাবাইতে রাজত্ব মনে করিল। আল্লাহ বলেন যে শোনো, ওয়ামাকারা ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমি সবচেয়ে বড় উত্তম পরিকল্পনা গ্রহণকারী। কে তুমি আমার পরিকল্পনার উপরে হাত বাড়াও? শোনো শোনো, নমরুদির মারিলাম খোড়া মশা দিয়ে, আর তোমার শান্তিং দেবো বাচ্চা শিশু দিয়ে। পড়বেন না পড়বেন না? সেই ডাক্তার জাকির নায়েক লাফিয়ে উঠলেন। তখন আমি জিজ্ঞাসা করলাম যে ভাইজান আর একটা কথা জিজ্ঞাসা করবো। কি বলেন প্রফেসর সাহেব? বলে এইবার আপনাকে বলতে হবে, এবার আমি বলবো না। বুঝেছ আব্দুর রহমান? বলতে এইবার উত্তর আমি তো বসাইতে হবে, তা হবে না, এবার আপনার বলতে হবে। হো হো করে হেসে উঠেছে, গাল ভরা হাসি। পাবনার আব্দুস সোবহান ভাই,
তারা সাহাবীদের যুগের মানুষের মতো ছিল, তারা আমাদের শিক্ষক ছিলেন। আল্লামা সাঈদী কেন্দ্রীয় অফিসে যেতেন, জামায়াতে ইসলামের কেন্দ্রীয় অফিসে যে বক্তব্য এবং নোটগুলো সঠিক আছে কিনা কারেকশন করে দিতেন অধ্যাপক গোলাম আজম নিজামী এবং আল্লামা ইউসুফ আলী সাহেব কারেকশন করে দিতেন সাঈদী সাহেবের বক্তব্য। সাঈদী সাহেব তাদের ছাত্র, আমরা তো তাদের ছাত্র। জোরে পড়েন সুবহানাল্লাহ। খুব খারাপ লাগলো এবার কথা শুনে। এরপরে আমি বললাম, ভাইজান আমাদের আমিরে জামাত সম্পর্কে আপনার বক্তব্যটা কি, মন্তব্যটা কি? তখন বললেন, এবার আর বললেন না, আমি আগেই মেরে নিয়েছি বুড়ো, এবার আপনার বলতে হবে। বলে আমাদের আমির ইমান, আমল, তাকওয়া, এহসানি জিন্দেগির এক বিস্ময়কর সাহাবীদের যুগে সাহাবাদের মতো। নিজামী সাহেব যখন কাঠগড়ায় যাবে বললেন যে তোমাদের কি 2 রাকাত নামাজ পড়ার সময় হবে? তাহলে হ্যাঁ পড়ুন। 8 মিনিট সময় নিয়েছে। হে আল্লাহ, তুমি এই পুলিশ বাহিনীকে জালেম সরকারের হাত থেকে মুক্ত করো। তার মানে পুলিশ তো ইচ্ছা করে করছে না, জালেম গভর্নমেন্টের ডিজাইন অনুযায়ী, পরিকল্পনা অনুযায়ী, অর্ডার অনুযায়ী, তারা সুপ্রিম কমান্ড অনুযায়ী, এক্সিকিউটিভ পাওয়ার অনুযায়ী এরা জনগণের উপরে জুলুম করছে গভর্নমেন্টের চাপে পড়ে। অতএব আল্লাহ, পুলিশ বাহিনীকে এই স্বৈর শাসনের হাত থেকে তুমি বাঁচাও। দেখেছেন কত বড় দরদি মানুষ, এত শহীদের, এত কলিজা সিবিএসই পুলিশ, তাদের জন্য দোয়া। যারা পড়েন সুবহানাল্লাহ। এরপরে আমাদের নিজামী সাহেব বলছেন, রব্বুল আলামিন, আমি জানি যে আমার সারা জীবনের কামনা বাসনা তোমার শাহাদাতের পেয়ালা পান করে নবীর সাথে জান্নাতে থাকা, আর আমার রক্তের উর্বরতায় এই দেশের ইসলামী আন্দোলনকে তুমি উর্বর করবে, বেগবান করবে। হে আল্লাহ, আমার নয়, এই দেশ ও জাতিকে তুমি মুক্ত করো তোমার কোরআনের আলোর পথে। যারা বলেন সুবহানাল্লাহ। তাদের দোয়া আছে না? সাঈদী সাহেব সারা জীবন শহীদ হইতে যেতেন। ইন্তেকালের আমি এই যে জামাত ইসলামীর গোল্ডেন A+ আসনের নমিনি হিসেবে ঢাকাতে আমাদের ট্রেনিং হলো। ওই ট্রেনিংয়ে আমি ছিলাম, আমার ভাতিজা মাসুদ সাঈদীও ছিল। মাসউদের গলাটা সাঈদী সাহেবের মতো ভেজা আসে, চেয়ারটা সাঈদী সাহেবের মতো ভেজা আসে। সে করুণ নির্মম কাহিনী। চিকিৎসা পেয়ে সাঈদী সাহেব মারা যায়নি। এটা ভারতীয় সরকারের ডিজাইন অনুযায়ী, পরিকল্পনা অনুযায়ী সাঈদী সাহেবকে মেরে এই দেশ থেকে, গোটা বিশ্ব থেকে বলে করেছিল এই দেশের ইসলামী আন্দোলনের গণ বিপ্লব থেকে তারা বাঁচতে পারবে। আল্লামা সাঈদীর প্রতি ফোঁটা রক্ত থেকে লক্ষ সাঈদীর জন্ম হয়েছে। গোটা বাংলায় সাম্রাজ্যবাদী, আধিপত্যবাদী ভারতের মদত পুষ্টরা এদেশ থেকে পালানোর জায়গা পাবে না ইনশাআল্লাহ। সাঈদী সাহেব বলেছিলেন, পালানোর জন্য ইঁদুরের গর্ত পাবে না, তাই না? সাঈদী সাহেব খুব মারাত্মক ওয়াজ করতেন যে আমরা মৌলবাদী, আমরা যদি গোড়াবাদী, মৌল মানে গোড়া, আমরা যদি গোড়া মৌলবাদী হই তা তোমরা বাস করো আগাই, বামপন্থী, রামপন্থী, অন্যান্য পন্থীরা, হ্যাঁ, মানুষের তৈরি করা বস্তা পচা মতবাদের পতাকাবাহী ও ধ্বজাধারীরা, তোমরা বাস করো গাছের আগায়। তাহলে আমরা যখন গোড়ায় আছি, তা গোড়ায় যখন ঝাঁকি মারবো, আগাবাদীরা পড়ে দিল্লি চলে যাবে। আগাবাদীরা কোথায় যাবে? দিল্লিতে চলে যাবে। হে আরশে আজিমের মালিক, আমার দেখা চোখে আল্লামা সাঈদী। এখন প্রোগ্রাম নিতে হবে। গেলাম দুপুরবেলা ওনার পরিবাগের বাসায়, যে দেখি মানে মজলিসের বৈঠক শেষ হয়েছে, এবেলাটা মাঝখানে একটু বিরতি, আবার শুরু হবে। এখন উনি এই ফাঁকে বাড়ি গিয়েছেন রেডি হতে, আর বলছে প্রফেসর সাহেব মেহেরপুর আমির সাহেবকে নিয়ে আসেন। তা আমরা গেলাম মেহেরপুর আমির সাহেবকে নিয়ে। ওনার বাড়িতে গিয়ে দেখি যে খবর দিলাম কিন্তু কোনো সারা শব্দ নেই। ওমা তাকে দেখি দেয়ালে টেলিকমটা টেনেই টানতে দেখে যে সাঈদী সাহেবের ওইটুক সময়ের মধ্যে সুমধুর কণ্ঠস্বর, কোরআনের তেলাওয়াত। একটু সময় পেয়েছে, কোরআনের তেলাওয়াত, খাবে, গোসল করবে, আবার কেন্দ্রীয় সরার বৈঠকে আসবেন। উনি 5-7টা বই প্যাকিং করে এনে আমাকে এইভাবে ইশারা করলেন, সরার থেকে ইশারা করে বারান্দায় নিয়ে গেলেন, যে বইটা বলে আমি তো সকলকে দিতে পারবো না, এই প্রফেসর চুরি করে নিয়ে আসলাম, খবরদার ঝিনাইদহে না পৌঁছে খুলবেন না, ওরা বলে দেখে ফেলেছে। হ্যাঁ, অবশ্যই এই বইগুলো সব পরে আবার উনি সরা সদস্যদেরকে দিয়েছেন। যাই হোক, সে এক মহৎ প্রাণ,
আমরা গেলাম, দেখি যে ভাবি বলছে উনি কোরআন পড়ছেন, অনেক ঘটনা। এরপরে উনি একটা ট্রেতে চা আছে, বিস্কিট আছে, ওনার লুঙ্গি পরা এবং মানে গায়ের পাঞ্জাবিটা পরা, এবং পাঞ্জাবিটা বেশ ভালো পাঞ্জাবি এবং লুঙ্গি পরা, উনি নিজেই এটা টেনে আনছেন। আমরা করেন কি ও ভাই, এটা কি ও ভাই পেশা খাওয়া যায়? বলে প্রফেসর বলতে রহমান, মেহমানদারি কি শুধু আপনাদের জন্য, আমার জন্য না, আমার নবী মেহমানদারি করেছেন। এগুলো ছিল জীবন্ত কোরআনের জীবন্ত কর্মী। হ্যাঁ, রুহুল কোরআন, আল্লাহ রসুলের জীবন্ত ছাত্র। হে আরশাদ ইবনে মালিক, আমাদের সকলকে তোমার নবী এবং তাদের অনুসারী যে সমস্ত লোকেরা আছে, হ্যাঁ, ওয়ায়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক ওয়ায়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসত মিনান নাস, এই আয়াতের অনুসারী হয় আমাদেরকেও আমার নবীর পথ ধরে আল্লামা সাইদি নিজামী, তারপরে মুজাহিদ সাহেব, কাদের মোল্লা, কামরুজ্জামান, মীর কাসিম আলী মিন্টু, বর্তমান আমিরে জামাতের, তোমার রহমতের দরজা দিয়ে এদেশ পেয়েছে স্বাধীনতা। আর লুটপাট ভাঙচুর এইসব চলিবে না। হ্যাঁ, অমুসলিমদের জীবন সম্পদ ধন মান নিয়ে, সম্ভ্রম নিয়ে আর সিনেমা খেলা চলিবে না। চলুন যাই, নবীর মতো করে আমরা দেশ ও জাতি গঠনে কোরআন সুন্নাহর পথ ধরে